আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, ২১ রাতে সুযোগ সন্ধানীদের সারা দেশে একটা নৈরাজ্য সৃষ্টির, অরাজকতা সৃষ্টির যে অব্যাহত প্রচেষ্টা আমরা দেখছি, তার পরিপ্রেক্ষিতে এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐক্যের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জামাতও তাদের প্রতি সমর্থন জানিয়েছে। হ্যাঁ, জাতীয় ঐক্য ছাড়া সম্ভব নয় এই অবস্থা থেকে বেরোনো। জাতীয় ঐক্য আসলে কীভাবে প্রতিষ্ঠা সম্ভব, আদৌ সেটি বাংলাদেশে সৃষ্টি করা যায় কিনা, সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এইসব বিষয়ে আলোচনার জন্য আমাদের একুশের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলুফার চৌধুরী মনি, রয়েছেন গণসংস্কৃতি ফ্রন্টের সমন্বয়ক ইফতেখার আহমেদ বাবু। আমি একটু প্রথমেই নীলুফার চৌধুরী মনি, আপনাকে জানতে চাচ্ছি যে জাতীয় ঐক্যের ডাক, জাতীয় ঐকমত্য, এই শব্দগুলো আমরা দীর্ঘদিন থেকে শুনছি এবং রাজনীতি থেকেই আমরা এই কথাগুলো শুনি যে জাতীয় ঐক্য ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়, এবং সেটি আবার মনে করিয়ে দিয়েছে বিএনপি। কোন প্রক্রিয়ায় জাতীয় ঐক্যের সৃষ্টি হতে পারে? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, অস্থির বাংলাদেশ অনেক দিন যাবৎ, বহু বছর, যুগের উপরে এই অস্থিরতা পেয়ে বসেছে। রাজনৈতিকভাবে অস্থিরতা, অর্থনৈতিক অস্থিরতা, সামাজিক অস্থিরতা, সব অস্থিরতার মধ্যে বিএনপি তো আন্দোলন চালাচ্ছিল বহু বছর যাবত, ১-১১ থেকে। সেই আন্দোলনের একটা পর্যায়ে ছাত্র জনতা সবাই এক হয়ে, বিএনপির আন্দোলন থাকা অবস্থায় সেটার ভেতরেই একটা দেশ বললে তারা স্বাধীন করেছে, কেউ বলে বিপ্লবে সাকসেস হয়েছে, কেউ বলে গণ অভ্যুত্থান হয়েছে। যেটাই হোক না কেন, যে নামেই ডাকি না কেন, মনে হলো যে আমরা বোধহয় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। আমরা ৫ তারিখে স্বস্তির নিঃশ্বাসটা ফেলতে না ফেলতে, ৫ তারিখে সমস্ত বাংলাদেশের এবং ঢাকায় রাস্তাঘাটের যে অবস্থা ছিল, মানুষ কেউ ঘরে ছিল না, সব মানুষ খুশির অতিশয্যে। মানুষ এত খুশি হতে পারে কোনো কিছু পাওয়া ছাড়া, কোনো খাদ্য ছাড়া, কোনো বস্ত্র ছাড়া, কোনো উপঢৌকন ছাড়া, কোনো উপহার ছাড়া। মানুষ শুধুমাত্র একজন মানুষ পালিয়ে গেছে, তার সরকার ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়ে আপনার দম ছেড়ে দিয়েছে। এই সুখেই মানুষ বিভোর ছিল। সেই বিভোরটা একটা সপ্তাহ আমাদের কাটে নাই। ৩ দিন দেশে সরকার ছিল না, আমরা ভয়ে ছিলাম। কিন্তু ৩ দিন যত কিছু না হয়েছে, বাংলাদেশের সাধারণ মানুষ এত ভালো মানুষ, আমি বলবো, আমি এই জন্য এই দেশের মানুষদেরকে শুধু আমার জন্ম হয়েছে বলেই ভালোবাসি তা না, এই কারণে ভালোবাসি। এদের কিন্তু খুব বেশি চাওয়া পাওয়া নাই। আমার নিরাপত্তা, আমার খাদ্যদ্রব্য, যেন আমি কেউ খাদ্য দিয়ে যাক সেটা চায় না, আমি যেন কামাই রোজগার করে খেতে পারি। সবাই যেভাবে পায় আমিও যেন সেইভাবে পাই। এদের চাওয়া অত্যন্ত কম। সেই মানুষগুলোকে আশাহত করা হয়েছে। একটা সরকার যখন ৩ দিন সরকার বিহীন চললো, তারপরে যে আলোচনা হলো, এই ছেলেরা সামনের কাতারে গেল। আমরা মনে করলাম ওরা তো আমাদেরই সন্তান, আচ্ছা করুক। আমরা কিন্তু অনেকটা খুশির অতিশয্য। ওই সময়টা আসলে আমরা ওদের সাথে কোনো বার্গেনিং করি নাই। ওরা যাদেরকে নিয়ে আসলো, আমরা মনে করলাম কারো না কারো আসতে হবে, দেখি কে আসে। যে মানুষটা আসলো, সে মানুষটাকে সারা বিশ্ব চেনে। সেখানে আমি ছেলেদের দোষ দিব বা এদেরই দিব, আমরাও কোনো শব্দ করিনি। আসুক একজন পরিচিত মানুষ, সে এই মুহূর্তে বিশ্বকে পরিচিত একজন মানুষ খুব দরকার ছিল, কারণ আমরা অর্থনৈতিকভাবে পঙ্গু একটা রাষ্ট্র ছিলাম, ব্যর্থ একটা রাষ্ট্র ছিলাম। তো আমরা কেউই অখুশি হইনি, কিন্তু তার জয়েনের ১ সপ্তাহ পরের থেকেই আমরা কিন্তু বুঝে গেলাম আমাদের কোনো সুখী বোধহয় চিরস্থায়ী না। আমাদের স্থায়িত্ব এত কম যে বলা যায় না। দেখলাম যেই লাউ সেই কদু। এই লাউয়ের নাম যখন কদু হয়ে গেল, এই কদু যখন আমাদেরকে যা দেওয়া শুরু করলো, তখন কিন্তু আমরা প্রতিটা পদে উষ্টাগত হলাম। সব শেষে যখন রাষ্ট্র আজকে দ্বিধা বিভক্তি হয়ে যাচ্ছে, বিভাজন হয়ে যাচ্ছে রাষ্ট্র, বলা নাই কওয়া নাই, জাস্টিসের কাছে নাই, মব জাস্টিস হয়ে গেছে। যে যেখানে পারছে মানুষ মারছে, মানুষ মারার কোনো বিচার হচ্ছে না, পুলিশ তার নির্ধারিত কাজ করছে না। আপনার কলেজগুলো কোথায়, একটা ওই যে আগে পড়তাম লজিকে, আকাশে বিদ্যুৎ চমকালো, রাজা মৃত্যুবরণ করলো, সুতরাং বিদ্যুৎ চমকানোই রাজার মৃত্যুর কারণ। এখন দেখলাম ডেঙ্গু জ্বরে মারা গেল। হ্যাঁ, হতে পারে ডাক্তারের গাফিলতি, আমিও স্বীকার করি, আমরা কেউই ভালো মানুষ না ওই হিসাবে। ডাক্তার গাফিলতি করতেই পারে, সেটার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ছাত্ররা যা একটা পানিশমেন্ট চেতে পারে।
একটা কিছু চাইতে পারে, সেটা না করে 3টা কলেজ কিভাবে মারামারিতে জড়ায় গেল এবং সেখানে কথা বের হওয়া শুরু করলো যেখানে মারা গেছে একাধিক, কেউ বলে একজন, কেউ বলে একাধিক। যে অনৈক্য তাহলে কোথায়? আওয়ামী লীগ নিজে বিভাজনের স্পষ্ট রেখা এঁকে দিয়েছিল, তাই না, পুরো জাতির মধ্যে। এখনো বিভাজনের মধ্যে সেই বিভাজনটা আসলে কোথায়? ঐক্যের কেন প্রয়োজন রয়েছে? আমরা তো জানি যে আওয়ামী লীগ বিদায় হলে তাহলে তো কোনো সমস্যা নেই। এইখানে একটা কথা যেটা বলছি, আমি যে সরকারের কথা বলছি, যখন যে সরকার, আমি তার সমালোচনা করবো, আমার কাজই সমালোচনা করা। আওয়ামী লীগ যে কাজ করেছে, এই সরকারের যদি সেই কাজ করে, তাহলে আমার কি দরকার ছিল এত আত্মহতি দেওয়ার, এত জীবন দেওয়ার? আমি তো জানি ওই মিছিলে গেলে যে কেউ মারা যাবে, আমিও যেতে পারি, আমার আরেকটা ভাই মারা যেতে পারে, এবং মারা গিয়েছেও। হয়তো আমি বেঁচে আছি, কিন্তু আমার ভাইয়েরা মারা গেছে, আমার বোনরা মারা গেছে। সেইখানে যে মৃত্যুর বিনিময়ে যারা আসলো, তারা কি এই মৃত্যুর সঙ্গে তাদের কি কোনো জড়িত অবস্থা ছিল? তারা কি এই আন্দোলনের সাথে ছিল? অথচ একদম সলিড মানুষগুলো আনা হলো, যারা আন্দোলনও জানে না, যারা রাজনৈতিক অভিজ্ঞতাও জানে না। যে কারণে আওয়ামী লীগের যারা আছে, আওয়ামী লীগ তো পালিয়েছে 600, 700, 1000, যারা হাই প্রোফাইলের, যারা মাঠ পর্যায়ের, যারা আওয়ামী লীগের একটা জিনিস আমি আপনাকে বলি, একটা ফ্যাসিস্টের এমন অবস্থা ছিল যে একটা ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান বা কমিশনার তারও 100 কোটি টাকার মালিক ছিল। টাকাগুলো তো টাকাই আছে, টাকা তো আর হাওয়া হয়ে যায় নাই। একটা মানুষ পৃথিবীর সব কিছুকে ক্ষমা করে দিতে পারে, শুধু অর্থকেই সে ভুলে যেতে পারে না, ক্ষমা করতে পারে না। সেইখানে আওয়ামী লীগের ঘর ভর্তি টাকা আছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে বিভিন্ন জায়গায়। হয়তো কেউ কেউ হয়তো বাসায় ঘুমায় না, অন্যখানে ঘুমায়। এরকম তো বাসায় ঘুমায় নাই, এলাকায় ঘুমায় নাই বিএনপি 17 বছর, 16 বছর। তো সেই জায়গায় এটা তো অভ্যস্ততার ব্যাপার বাংলাদেশের। বিএনপি একটা অনেক বড় সংগঠন, যে সংগঠন অনেক লোক ঘুমাতে পারে নাই। তো আওয়ামী লীগ তো সব জায়গায় আছে, যেখানেই আছে সেখানেই কিন্তু সে ষড়যন্ত্র করছে। সেটার পাশে বিদেশে যিনি আছেন, পাশের দেশ থেকে কিন্তু ওপেন ষড়যন্ত্র করছে, কোনো এখানে লুকোছাপা নাই। আমরা অনেক তার টেলিকথোপকথন জেনেছি, প্রমাণ পেয়েছি। পাশের দেশ তাকে এত সিরিয়াস ভাবে তাকে সহযোগিতা করছে যে কোনো সময় তারাও হুমকি দিচ্ছে। এই যে তাদের হুমকির মধ্যে আছি, তো আমরা যে সরকারকে ইন্টারন্যাশনাল সরকার হিসেবে মনে করে যাকে আনলাম, সে আমাদের জন্য কি করেছে? বরং আমাদের যেটা এত তো আন্দোলন ছিল না দেশের ভেতরে, অভ্যন্তরে হঠাৎ করে বলা নেই কনের রাত 1টায় ঢাকা কলেজ, আপনার ইডেন কলেজ থেকে শুরু করে আজিমপুর দিয়ে মিছিল করছে। নিঃসন্দেহে ষড়যন্ত্রকারী রয়েছে, আমি সেটাই বললাম যে অরাজকতা এবং নৈরাজ্য চলছে। তারা তো এটা পারছে না, তাহলে আপনার এখানে জাতীয় ঐক্য তো কোনো বিকল্প হতে পারে না। মানে সেই জাতীয় ঐক্যটাকে নিঃসন্দেহে সব রাজনৈতিক দল বা সব মত পথের মানুষকে একসাথে করা, মানে ন্যাশনাল কনসেনসাস তৈরি করা, সেটি কি সম্ভব? আমি আপনার কাছে এই প্রশ্ন নিয়ে আবারও আসবো। ইফতেখার আহমেদ, আপনার কাছে প্রশ্ন, যে আমরা তো জানি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে পুঁজি করে তারা ব্যবসায়িকভাবে ইনভেস্ট করেছিল, এই চেতনাকে করে একবারে স্পষ্টত একটা বিভাজনের রেখা তৈরি করে দিয়েছিল, এবং যার ফ্রুটটা তারা মানে আখেরটা তারা গুছাতে চাইছিল। সেই আওয়ামী লীগ নেই, এটা তো চরম বাস্তবতা। তারা ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, এটিও বাস্তবতা। কিন্তু এখন যারা রয়েছেন তাদের মধ্যে অনৈক্যগুলো কোথায়? কেন আমাদেরকে ঐক্যের ডাক দিতে হচ্ছে? নাকি সরকারে যারা রয়েছে তাদের কাছ থেকে রাজনৈতিক দলগুলো হতাশ হচ্ছে? কোনটা? ধন্যবাদ। একটা কথা আপনাকে বলতেই হবে, আমাকেও বলতে হবে, সবাইকে বুঝতে হবে যে 16 বছর একটি সরকারের কন্টিনিউশন, এই কন্টিনিউশনে তার কিন্তু কিছু লোক তৈরি হয়ে যায় তার আশেপাশে, তার বৃত্তের মতো প্রচুর মানুষ ঢোকে। মানুষের স্বাভাবিক পরিণতি অনুযায়ী তারা কিছু সুবিধা পায়, সুবিধা চায়, সুবিধা পাওয়ার পরে কি করবে এটা এক ধরনের ফেরত দেওয়ার একটা জায়গা থাকে। আজকে অনৈক্যের কথা বলছেন, সুযোগটা কেন তৈরি হলো? আজকে বাজারে দ্রব্যমূল্যের সমস্ত কিছু মিলে মানুষ যে জায়গায় এসছে, আপনি কি আওয়ামী লীগ আমলের চেয়ে ভালো আছেন? সেই প্রশ্নটা তো উঠেছে। সে প্রশ্ন উঠছে, কেন উঠছে? আপনি একটা আন্দোলন সংগ্রামের পর একটা মানুষ আন্দোলনের আগে লবণ দিয়ে রুটি খেত, সে যদি আন্দোলন সংগ্রামের সাফল্যের পর যদি একটা মিষ্টি না পায়, তাহলে কিন্তু তার কাছে আন্দোলনটা কিন্তু বৃথা হয়ে যাবে। তার কাছে মিষ্টিটাই হচ্ছে স্বাধীনতার প্রতীক, অভ্যুত্থানের প্রতীক, বিপ্লবের প্রতীক, যে শব্দটি আপনি এখানে ইউজ করেন না কেন। এখন কথা হচ্ছে 16 বছরে যে লোকটি শাসন করে গেল,
সেই লোকটির শাসনে খুব ইন্টারেস্টিং ব্যাপার, আমার সমালোচক বললেন, আপনি শুধু একজনের পালানো দেখছেন, 600 জন পালানো দেখছেন, 1200 জন পালানো দেখছেন। এটা তো খুব ইন্টারেস্টিং ব্যাপার যে আমাদের দেশের মসজিদের, জাতীয় মসজিদের ক্ষতি উনিও পালিয়ে গেছে। এটা কি ভাবা যায় যে একটা দেশের সরকার প্রধান পালাতে পারে, জি, কিন্তু একটা জাতীয় মসজিদের ক্ষতিও পালিয়ে যাবে? দ্যাট মিনস আপনি নিজের লোক তৈরি করতে করতে এমন জায়গায় এসেছেন যে জাতীয় মসজিদের ক্ষতিও আপনার লোক। আপনার পতনে সেও মনে করে তার পতন, সে ভয়ে থাকে। একজন খতিব, একজন মাওলানা, একজন বড় আলেম, সে কেন মনে করবে যে সে আমি উনার ভয়ে পালাতে হবে? দ্যাট মিনস আপনি দলবাজিটা কম করেন নাই, প্রচণ্ডভাবে দলবাজি করেছেন। শুধু তাই নয়, আপনি দল চেয়ে বড় কথা, আপনি সব সময় দেখিয়েছেন, দেখো আমাকে দেখো, আমি যদি পারি সব পারবো, আমাকে পূজা করো। এক ধরনের বিকল্প সৃষ্টিকর্তার আবির্ভাব হয়ে গেছিল বাংলাদেশে। এই বিষয়টা তো আপনি অ্যাভয়েড করতে পারবেন না। এটা চরম সত্য। তাহলে যদি এটা হয়, তাহলে আপনাকে ভাবতে হবে হোল বাংলাদেশের চিন্তার ভোটের জায়গাটার কত অংশটুকু আছে। আপনি ঐক্যের কথা বলছেন, ঐক্যটা কিভাবে হবে? গত 53 বছরে কি আপনি একটি জায়গায় ঐক্যমত পোষণ করতে পেরেছেন? আপনার সরকার ব্যবস্থা, আপনি বাঙালি জাতীয়তাবাদ না বাংলাদেশি জাতীয়তাবাদ, সংস্কৃতির রূপরেখা কি হবে, আপনার বই কি হবে? 3 বছর 4 বছর 5 বছরের মাথায় আপনি বই বদল করেন। আপনি আবার সরকারে এসে আপনি আবার 12 সালে ফিরে যান, আবার যদি কেউ আসে সে আবার 24 সালে ফেরত আসবে। আপনি এক্সপেরিমেন্ট কোন জায়গায় করেন নাই? আমি শুধু আওয়ামী লীগের দোষ দিচ্ছি, প্রত্যেকে অ্যাজ এ হোল। আপনি যখন আমার পাঠ্যপুস্তকে আমার চিরাচরিত চিরন্তন সত্য কথা যে লোকগুলো বলে গেছে, যার সাহিত্য, যার সৃষ্টিকর্ম আমাকে এই জাতি গঠনে সাহায্য করেছে, স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেছে, আপনি কন্টিনিউয়াসলি তাদেরকে আপনি বাদ দিয়েছেন। কার কথায় বাদ দিয়েছেন? একদল লোক চেয়েছিল যে এটা থাকতে পারবে না। আমি কথাটা এই জন্যই বলছি, আপনি যখন জাতীয় ঐক্যের প্রশ্নটা আসবেন, তখন জাতীয় মানে কিন্তু সবাই। তাহলে 71 সালে আমার কে কে বিরোধিতা ছিল, তারা কি দেশটাকে স্বীকার করে? কথা খুব স্পষ্ট। আপনি কি 47-এ ফেরত যাবেন? ইজ ইট পসিবল? 71-কে সম্পূর্ণ মেনে সম্পূর্ণ ফেরত যাওয়ার কি প্রশ্ন আসবে? দিন তো আগে এসছে, 53টা 54টা বছর পার হয়ে গেছে। অতএব আপনার চিন্তাটা যদি সম্মুখবর্তী চিন্তা না হয়, অগ্রবর্তী চিন্তা না হয়, আপনি যে জায়গায় সে জায়গায় পড়ে থাকবেন। আজকে জাতীয় ঐক্য হবে, তাহলে কি আপনি কোনো দলকে বাদ রাখতে পারবেন? জাতীয় মানে তো জাতীয়। তাহলে যে দলটি এতদিন পরেও আমার স্বাধীনতা যুদ্ধের ব্যাপারটাকে প্রশ্নবিদ্ধ রেখেছে, প্রশ্ন করে যদি আমরা কোনো কিছু করে থাকি, যদি মানে এখানে কোনো বিষয় নেই। ইতিহাসে যদি বলে কিছু বিষয় নেই, সত্য তাও তো যদি বলেছে, দেখে তো যদি শব্দটাও উচ্চারণ করেনি। সত্যটা সত্যই, যদি বলছে, কিন্তু সত্যটা তো সত্যই। আপনাকে এই জায়গায় কনসেনসাসটা আসতে হবে। আজকে আপনি জাতীয় ঐক্যের কথা বলছেন, আপনি বাঙালি জাতীয়তার ব্যাপারে কি সিদ্ধান্ত আপনার? সে তো অনেক বড় বিষয়, অনেক গভীর বিষয়। মানে আপাতত দেশটাকে কিভাবে একটা ট্রাকে তোলা যায়, সেই অর্থে সম্ভবত বিএনপি বলছে। এখন বিএনপি যে কথাটা বলতে যাচ্ছে, বিএনপি নিশ্চয় পলিটিক্স আছে, বিএনপি নেত্রী আছেন, উনি আরো ভালো করে বলবেন সময় করে। আমার কথা হচ্ছে কতগুলো জায়গা অভ্যুত্থানের পর সৃষ্টি হয়েছে, সেই জায়গাটাকে আপনাকে ধরতে হবে। একটা অভ্যুত্থান শুধু সরকার বদল হয় না, চিন্তার যে লেভেলটা, সেই লেভেলটা কিন্তু বদল হয়। এই চিন্তার জায়গাতে আপনি কতটুকু আনতে পারছেন, কিংবা যারা এখন আমরা দায়িত্ব দিয়েছি, নট তারা এসছেন, আমরা দায়িত্ব দিয়েছি, রাজপথে আপনিও ছিলেন, আমরাও ছিলাম, প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্তে রাজপথ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ওপেনলি বলেছি, যা বলার বলেছি, গোপন করার তো কিছু নেই। অতএব আপনাকে ধরতে হবে যে উনি সেই জায়গাগুলো মিন করেন কিনা। দ্যাট মিনস এই সরকার যে এসছে, সে সরকারটা আমাদের চাহিদার সরকার এসছে। তাহলে আমি তো ব্লাইন্ডলি বলতে পারি যে সরকার যা করছে তা করুক, তাহলে তার অভ্যুত্থান হলো না। অভ্যুত্থান মানে হলো চিন্তার ক্ষেত্র আপনি কতটুকু পাল্টিয়েছেন, সেই জায়গাটা।
সেই জায়গাটার ব্যাপারে যদি কথা বলতে না পারেন, নির্দিষ্ট একটি ঐক্যমত তৈরি না হয়, আপনি কিভাবে জাতীয় ঐক্যের আশা আমি একটু নীলুফার চৌধুরী মনিক, যেখানে নির্বাচন ইস্যুতে আমরা দেখছি বিভক্তি, কেউ সংস্কার খানিকটা চাইছে, কেউ পুরোটা চাইছে, কেউ নির্বাচনের টাইম ফ্রেম বেঁধে দিচ্ছে, কেউ বলছে যতটা সময় লাগে দেয়া যাবে। এখানে যেমন যদি ঐকমত্যের সৃষ্টি না হয়, তাহলে যে সংকটের মধ্যে বাংলাদেশ নতুন করে পড়তে যাচ্ছে মানে আমরা তো আশঙ্কা করছি যে নানান ধরনের সংকট চলছে, বিশেষ করে এই চট্টগ্রামে সনাতন জাগরণ মঞ্চের যে সমাবেশ একের পর এক, সেগুলোকে কেন্দ্র করে, তারপর নানান ধরনের নৈরাজ্য, সব কিছু মিলিয়ে একটা অগ্নিগর্ভ অবস্থা তো আমরা গত 2-3 দিন দেখেছি। আবার কখন তৈরি হয় তা ঠিক জানি না। তাই যেখানে নির্বাচন ইস্যুতে, সংস্কার ইস্যুতে নানান ধরনের অনৈক্য রয়েছে, সেখানে এত বড় ইস্যুতে কিভাবে ঐকমত্য সম্ভব? দেখেন, ইস্যুটা কি এত বড় ইস্যু তো না। আমার কথা হলো যে এই সরকারকে ব্যর্থ আমরা করতে দিতে চাই না। সরকার যাতে ব্যর্থ না হয়, আমরা উইলিংলি, এটা সরকারই বলতে পারতো, সরকারই আমাদেরকে সব দলদের নিয়ে বসতে পারতো। সরকার এক এক দলের সাথে বসে 10 মিনিট 15 মিনিট, আপনি নিশ্চয়ই জানেন, 10-15 মিনিটে কিন্তু একটা টক শো হয়। তার মানে সরকারের সঙ্গে রাজনৈতিক দলের কি অনেক করে হচ্ছে, জানেন, একটা টক শো হয় না। আমি কথার কথা বললাম, টক শো কিন্তু একটা দেশের কিভাবে চলবে আমরা হয়তো প্রাইমারি কিছু আলোচনা করি, সেটাও সম্ভব না। তাহলে বৃহত্তর জায়গায় কিভাবে সম্ভব? এখন তারা মানে চিন্তা করে নাই বলেই বিএনপি চিন্তা করেছে, কারণ বিএনপি অনেকদিন এই দেশটা শাসন করেছে এবং সুফল দেওয়ার চেষ্টা করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যা করেছে এটা সব দেশবাসী জানে। একজন অখ্যাত মানুষ থেকে কতটা বিখ্যাত হয়ে সে মৃত্যুবরণ করেছেন, যে তার মৃত্যুর সময় তার জানাজার মানুষ দেখলেই বোঝা যায়। তো সেইখানে বিএনপি চাইছে, আপনি বলতে পারেন যে কথাটা বললেন যে শুধুমাত্র নির্বাচনেই তো এক হচ্ছে না, অনেকে অনেক রকম নানা পথ নানা মত থাকবে, এটা নিয়েই কিন্তু বাংলাদেশ, সারা বিশ্বই তাই। এখন গণতন্ত্র কি বলে? বাই দ্য পিপল, অফ দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। তা এখন বাই দ্য পিপল, ফর দ্য পিপল, পিপলদের মাধ্যমে গণতন্ত্র। এই মুহূর্তে ইলেকশন নাই, ইলেকশন বিহীন একটা সরকার, কিন্তু আমরা তো নির্বাচনের জন্য এটা করছি। তো আমরা যখন জাতীয় ঐক্যের কথা আসবে, ওর ভেতরে কিন্তু একটা গণতন্ত্র থাকবে। গণতন্ত্র মানে কিন্তু খালি নির্বাচনটা করা না। তো সেইখানে ধরেন 5 জন বিপক্ষে থাকলো, 6 জন পক্ষে থাকলো, তাহলে 6টা কণ্ঠভোটে আপনার জয়যুক্ত হয়ে গেল যে এই কাজটা এইভাবে করা বোধহয় ভালো। সবারই কিন্তু উন্নয়ন করাটাই কাজ, লক্ষ্য কিন্তু একটাই, হয়তো পথটা ভিন্ন ভিন্ন। কেউ কারো পয়সা আছে হেলিকপ্টারে যাবে, বিমানে যাবে, কারো পয়সা কম সে ঠেলা গাড়িতে যাবে, কিন্তু জায়গা একই। তো সেইখানে আমরা বলতে চাই, আমার মনে হয় না যে খুব সমস্যা হবে যদি এই জায়গাটা আমরা গণতন্ত্রকে লক্ষ্য করে কাজ করা শুরু করি। তো বিএনপি তো নিজে থেকে, আপনি তার 31 দফা দেখেছেন, তো সেখানে সম্পূর্ণই গণতন্ত্রের উপর চরমভাবে শ্রদ্ধা ভক্তি নিয়ে করা। তো সেই জায়গায় আপনার বিএনপি যদি এত বড় দল হয়েও একটা সময়, জনাব তারেক রহমান আমাদের নেতা বলেছেন যে আমরা জাতীয় সরকার গঠন করতে পারি, মানে আমরা কিন্তু অনেক বেশি সংখ্যাগরিষ্ঠ হব, কিন্তু তারপরেও আমাদের সঙ্গে যারা থাকবে বা যারা 1-2টা সিট পাবে বা যারা 5-10টা সিট পাবে, তাদের নিয়েও আমরা চিন্তা করি জাতীয় সরকার গঠন করতে পারি। ঠিক তেমনি বিএনপি যেভাবে বলেছে এখানে জাতীয় ঐক্যটা, বিএনপি ওইভাবেই চিন্তা করে গণতন্ত্রকে প্রাধান্য দিয়ে। এখন আমার মনে হয় যে গণতন্ত্রকে প্রাধান্য দিলে জামাত যদি নেগেটিভ কিছু বলে, অন্যরা যদি নেগেটিভ কিছু বলে, বামরা যদি নেগেটিভ কিছু বলে, আমার মনে হয় না যে শেষে ধূপে টিকবে। এখানে যদি ভেতরে ভেতরে যদি নির্বাচনী একটা প্রবাহ থাকে, আমার মনে হয় না যে এটা সমস্যা হবে। সমস্যা সরকার কিভাবে মেনে নিবে। সরকারের তখন আপনার অহংবোধ দেখানোর ক্ষমতাটা কমে যাবে। আমি বলি না যে সরকারের কাজের ক্ষমতা কমবে, বরং সরকারের হাত দিয়েই সব কাজ হবে। অহংবোধটা দেখাচ্ছে বলেই কিন্তু কাজ এগোচ্ছে না। আপনি সরকারের কিছু মানুষের হাঁটা চলা ফেরা কথা বলা দেখলেই আপনি বুঝতে পারেন যে মনে হয় যে বাংলাদেশটা এখন দৌড়াচ্ছে, মানে ওরা তো দৌড়াচ্ছে না, বাংলাদেশ দৌড়াচ্ছে। কাজ কিন্তু কিছুই হচ্ছে না। যেখানে যে তিমিরে আমি ছিলাম ওই তিমিরেই আছি, বা ওর চেয়েও আমি নিম্নগামী ধাবিত হচ্ছি, কিন্তু আমরা দেখছি দৌড়াচ্ছে বাংলাদেশ। তো আমার মনে হয় যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হলে সবার জন্যই ভালো হবে, পাশাপাশি নির্বাচনটাও কাছে আসবে। আপনার এইখানে সংস্কারের আপনার একসঙ্গে করতে পারবে সবাই মিলে, রাজনীতিবিদরা এবং
অন্তর্বর্তীকালীন সরকাররা। সেখানে নির্বাচনের সংস্কার হতে পারে, খুব তাড়াতাড়ি একটা সলিউশন চলে আসতে পারে, সংস্কারের যে সবগুলো সংস্কারের প্রাইমারি কাজগুলোতে হাত দিতে পারে, একসাথে করতে পারে। পুলিশের সংস্কার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই মুহূর্তে, পুলিশের সংস্কারগুলো আরেকটু ভালোভাবে করতে পারে। কিছু কিছু দু একজন আইজি চেঞ্জ হয়েছে, কিন্তু একজন আইজি চেঞ্জ হওয়া মানে পুলিশের সম্পূর্ণ আবার আইন শৃঙ্খলার মধ্যে আবার ফিরে আসা তা কিন্তু না। আর পুলিশ কিন্তু পতিত সরকারের সময় কিন্তু আইন শৃঙ্খলার মধ্যে ছিল না, তারা তখন একরকম পুলিশি রাষ্ট্র কায়েম করেছিল। সেখান থেকে যখন শুদ্ধভাবে শুদ্ধ হতে চাইবে, শুদ্ধ করার জন্য তখনও সংস্কারের দরকার ছিল। এখন তারা শরীর ছেড়ে দিয়েছে এতগুলা মাইর খাওয়ার পরে, এখনো তাদের সংস্কার দরকার। আপনার কি মনে হয় যে আমরা ভুল থেকে শিক্ষা নিচ্ছি বা পুরনো সেই অপসংস্কার রয়ে যাচ্ছে কিনা? এই কদিন আগে আহসান হাবিব নাকি নাম করে একজন ওসি প্রকাশ্যে বললেন বিএনপির সভাতে যে পতিত সরকারের ছাত্র সংগঠনের কাউকে ধরলে পেলে তাকে থানায় সোপর্দ করতে হবে, মানে চ্যাং ধুলাই করে লাঠি দিয়ে পিটিয়ে, এই ধরনের মানসিকতাও কি ঠিক? না, আমি এটা ঘোর, আমি এটার বিপক্ষে, ঘোর নরমাল। এই একই ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা বিএনপি জামাতের ক্ষেত্রেও করতে দেখেছি, আওয়ামী লীগের সময় বিএনপির ক্ষেত্রে করতে দেখেছি অনেক বেশি। আপনার পায়ের মধ্যে ঠেকিয়ে গুলি করেছে এই পুলিশ, এটা কিন্তু সরকারি মদদেই। আমি মনে করি যারা এখন ক্ষমতায় আছে পুলিশদেরকে সাথে সাথে এটা অ্যাকশনে যাওয়া উচিত ছিল, যে তুমি এই কথাটা কেন বলেছ, চ্যাংদোলা করে আনতে হবে কেন? আইনের শাসন যদি কায়েম থাকে, তাকে ধরে আনার পরে তার সম্পর্কে আদালত যদি যখন বলে, যদিও বিশ্বে কোথাও রিমান্ডের রেওয়াজ নাই, তারপরে যখন রিমান্ডে দেয়, একজনকে শারীরিক অত্যাচার করার চেয়ে মানসিক অত্যাচার যদি রিমান্ডে করা হয়, সেটা কিন্তু অনেক বেশি খারাপ জিনিস। তো সেটাকে যদি সরকারি ভাবেই দেওয়া হয়, তাহলে তাকে চ্যাংদোলা করে আনতে হবে কেন? এই যে মানুষের সামনে চ্যাংদোলা করে, ওই পুলিশটা গিয়ে দেখেন, ওই পুলিশটা অনেক বেশি আওয়ামী লীগের চেয়েও বড় আওয়ামী লীগের। যে কারণে আমরা আগে বলতাম যে, কেউ বলতো যে ছাত্র দলের একটা ওসি আসছে এলাকায়, তো কি করতো দেখা যায়, তো দিন শেষে ছাত্র দলের ছেলেদেরকে অন্য ওসিরা যা মারছে, যে নির্যাতন করছে, প্রহার করছে, তার সে ওই ছাত্র দলের ওসিটা বেশি করছে। কেন করছে? সে আওয়ামী লীগের কাছে বুঝাইতে চাইছে যে দেখো আমি কতটা পিওর, কতটা স্বচ্ছ। তো যে মানুষটা আজকে আমার জন্য এটা করবে, গতকালকে আমার উল্টার জন্য, আমার সন্তানকে পিটানোর জন্য এই কাজটা করবে। এটা আমি মনে করি যারা সরকারে আছে প্রত্যেকের এইখানে শিক্ষা নেওয়া উচিত। শিক্ষা নেই না বলেই আমাদের আজকে এত কিছু হচ্ছে। আমাদের দেশের সিস্টেমটা দেখেন, ব্যবসায়ীরা অর্ধেক সিস্টেম নষ্ট করছে। প্রথমেই দেখা যায় যারা আসছে, যারা এখন ক্ষমতা দেখাচ্ছে, আমি বলবো তাদের কাছে ব্যবসায়ীরা আজকে একটা গাড়ি উপহার দিল, পাঠাই দিল, জি আপনার কখন কোন গাড়িটা লাগবে দেখেন তো, এই গাড়িটা পাঠাইছি, এটা না হলে আমি আরেকটা পাঠাচ্ছি, আপনি দেখেন। তারপর আপনার কি টাকা লাগবে, মনে হয় আপনার পয়সার তো দরকার আছে, আপনার মাত্র ছাত্র ছিলেন, আপনার তো এইটুকু আপনার দরকারের জন্য পাঠাই দিল 1 কোটি টাকা। 1 কোটি টাকা তো জিন্দেগি তো চোখে দেখে নাই, ও কেন অনেক বড়রাও দেখে নাই। তো সেইখানে সে তখন এইভাবে গড্ডালিকায় আমরা প্রবাহিত হচ্ছি। এই জায়গাটা তো আমাদের ঘন্টিটা কখন বাজাতে হবে, আমাদের কোথায় আমাদের লাগামটা টানতে হবে, এই জায়গাটা কিন্তু সরকার ঠিক করবে। পলিটিক্যাল সরকাররা এটা কম পারে, কারণ জনগণের ভোট নিতে হয়, এলাকার জনগণকে খেপানো যায় না। একটা বাড়িতে যদি 500 ভোটার থাকে, অনেক এলাকায় কিন্তু বড় বড় বাড়ি আছে, আপনিও জানেন, 500 ভোটার থাকে, ওই বাড়ির একজন সন্তানকে ধরে ঠিক কাজে মানলেও কিন্তু, ঠিক কাজে আপনাকে জেলে দিয়ে ঢুকালেও কিন্তু এটার একটা উল্টা প্রতিক্রিয়া হয়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটা কিন্তু অকপটে করতে পারে, তার তো কোনো পিছুটান নাই। সে কেন এটা আপনার পারছে না, সে কেন করছে না, সে করছে না, তার লাভটা কোথায় না করার জন্য? তার কি ভয়? যদি ভয় হয় তাহলে জাতীয়ভাবে ঐক্য করুক, জাতীয় ঐক্য গঠন করে উনি আমাদের শেল্টার নিক। উনি তো তাও নিচ্ছে না, কেন নিচ্ছে না এটা উনিই ভালো জানেন। আমি একটু ইফতেখার আহমেদ আপনাকে জানতে চাই যে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের সময় সাংস্কৃতিক কর্মীদের মধ্যেও একটা চরম বিভাজন, একটা সুবিধাবাদী গোষ্ঠী আর একটি, আমি বঞ্চিত গোষ্ঠী বলবো না, তারা প্রতিবাদী গোষ্ঠী আরেকটি অংশ। তো সেই সাংস্কৃতিক কর্মীরা পচে যাওয়া মানে সমাজের সবটুকু পচে যাওয়া, এটাকে আমরা ধরে নিতে পারি। সাংবাদিক থেকে শুরু করে আমরা অন্য প্রসঙ্গে নিয়ে আসতে পারি। এখন আবার নতুন করে আমরা সাংস্কৃতিক কর্মীদের কেউ আমি বুঝতেই পারছেন কার কথা বলছি, ধরে নিলাম যে মোস্তফা সরোয়ার ফারুকী, তাকে নিয়ে একটু চরম আপত্তি উঠেছে উপদেষ্টা পরিষদে তার অন্তর্ভুক্তির বিষয়ে, এবং তিনিও কোনো ক্ষেত্রে ভোল পাল্টেছেন। তো এই যে ভোল পাল্টানো বিভাজন তো এখনো রয়েছে, সেই বিভাজন থেকে আমরা কিভাবে বের হব?
দেখেন, আমি কোনো ব্যক্তির নাম নিয়ে বলবো না, তার বিষয়ে আমার রিজার্ভেশন হয়তো যথেষ্ট আছে। তবুও জাতীয় ঐক্যের কথাটা যেহেতু আপনি বলেছেন, অতএব জাতীয় ঐক্যটা মাথায় রেখে আমি কথাটা বলতে যাচ্ছি। মানে আমি বলছি স্বার্থবাদিতা এখনো আমাদের মনন, চিন্তায়, কর্মে সব জায়গায় আমরা পোষণ করছি, লালন করছি। তাহলে ঐক্যটা কিভাবে হতে পারে? বিভাজনটা কোন জায়গায় হয়েছে আপনার? আজকে স্বাধীনতার পর থেকে, আমি আগেও কথাটা রিপিট করেছি, স্বাধীনতার পর থেকে 53 বছর হয়ে গেছে। আপনি আমাকে একটা ক্ষেত্র দেখাতে পারবেন যেখানে বিভাজন হয়নি? আপনি আলোচনায় বসলে আপনি যখন একটা কথা বলেন যুক্তি দিয়ে, আপনার এক বন্ধু কিন্তু সেটার প্রচন্ড প্রতিবাদ করে, সেটার পিছনে যুক্তি থাকুক আর না থাকুক। কেন পান্না বলবে এই কথা আমাকে একটু বলতে হবে। আমার কথা হচ্ছে যে আমার জাতিগত বৈশিষ্ট্যর জায়গা থেকে একটা কথা বলি, যেটা আমাদের সহ আলোচক বলেছেন, জাতীয় ঐক্যটা কিভাবে হবে? সংস্কৃতি প্রশ্নটা পরে আসছি। রাজনৈতিক ঐক্যের জায়গাটা কত দূর হবে? একটা নির্দিষ্ট পরিমাণ হতে হবে, 100% তো হবে না। আজকে আপনাকে কতগুলো জায়গায় ঠিক করতে হবে যে দুর্নীতি করলে তোমার সাজা হবে। একজন সংসদ সদস্য শুধু আইন প্রণয়ন করবে, সে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কে থাকবে না। আজকে উনি পাশে আছেন, বলতে পারেন বাংলাদেশের মতন রাষ্ট্রে কোন যুক্তিতে সংসদ সদস্যরা বিনা শুল্কে গাড়ি পায়? এটা কি হতে পারে? এটা কি হয়? এটা কার দ্বারা প্রবর্তিত? আপনি এটা কন্টিনিউ করলেন কেন? আজকে আপনি সমস্ত জায়গায় নিজের বিভাজনগুলো তৈরি করে রাখছেন। এতই সোজা যে 16 বছর আন্দোলন করে সরেছেন বলে আপনার সমস্ত কিছু পূরণ হয়ে যাবে? আপনাকে ভাবতে হবে যে আমি পুলিশটা কিভাবে করবে, আমার জুডিশিয়ালি কিভাবে হবে, আমার শিক্ষা ব্যবস্থা কিভাবে হবে। এই যে বেসিক সমাজের কতগুলো বিষয় আছে, এই বিষয়গুলোতে ন্যাশনাল কনসেনসাসে আপনি কত দূর আসবে? সবাই আসবে না। সিংহভাগ লোক আসবে কিনা? কারণ আপনি গণভোটের বিধানটা কিন্তু আমরা খুব ট্যাক্টফুলি, ইন্টেনশনালি আমরা কিন্তু এটা উঠাই দিছি। এটা আমরা একদম সংবিধান থেকে বেরিয়ে করে দিচ্ছি। বড় বড় ঘটনায় কিন্তু ন্যাশনাল কনসেনসাস হতে হবে। জাতীয় ঐক্যমতটা আপনি কিভাবে নেবেন? আজকে আপনি যদি বলেন যে অমুক দল আসতে পারবে না, কেন আসবে না? অমুক দলের কোনো নেতা যদি, কথার কথা, আওয়ামী লীগ যদি কোনো দুর্নীতি, যে লোকগুলো দুর্নীতি করেছে, অবশ্যই তার বিচার হতে হবে, তাকে সমস্ত আইনগত সুবিধা দিতে হবে, তার বিচার হতে হবে, এবং বিচারের ন্যায্য যা বিচার, যে পাওনা, তার জীবন দিয়ে হলে পূরণ করে দিতে হবে। আপনি এই কথাগুলো আসেন যে আমরা এই সংস্কারগুলো করতে চাচ্ছি, এই সংস্কারগুলো হওয়া উচিত, এই কনসেনসাসের ভিত্তিতে আপনি সমস্ত দলগুলোকে ডাকেন। সব দলকে আপনার সাথে একমত হবে? আমিও হব না, আপনি কিছু হবেন না, ও কিছু ব্যাপার হবে না, কিন্তু কতটুকু হবে? অধিকাংশ ব্যাপার যদি এই সব সমস্যাগুলোতে হয়, তাহলে আপনার ভোটটা হবে, নির্বাচন থেকে শুরু করে সমস্ত কিছু, পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থা, সবকিছু। দেন যে দলটি আসবে ক্ষমতায়, আমরা ক্ষমতা কথাটা খুব বাজেভাবে ব্যবহার করি, দায়িত্বে যে আসবে, এটা আমাদের বলার অভ্যাসের মধ্যে হয়ে গেছে। ক্ষমতা হবে কেন? দায়িত্ব। যে দলটি দায়িত্বে আসবে উনি বলবেন যে এই সংস্কারগুলো হয়েছে, আমি এই সংস্কারগুলো পালন করতে বাধ্য থাকব, আমি এগুলো করব। আমার মনে হয় এর চেয়ে বেশি জাতীয় ঐক্য জায়গার আপনি আর কোনো জায়গা খুঁজে পাবেন না। তারা কত পার্সেন্ট ভোটে জিতবে, কত পার্সেন্ট সিট পাবে, কয়টা সিট পাবে, তার চেয়ে বড় কথা যে জাতির আকাঙ্ক্ষাগুলো দিলে, অভ্যুত্থানের পিছনে তার অনেকগুলো কারণ থাকে, মানুষের মানসিক চাওয়া, মানসিক চাওয়াগুলো কতটুকু সে সংস্কারের মধ্যে আছে, এটা উপস্থাপন হবে। উপস্থাপন হওয়ার পরে ভোট দিবে, সেই ভোটের আগে সমস্ত জাতীয় দলগুলো বসে বলবে যে আমরা এই বিষয়গুলো চাই, এই বিষয়গুলো এসছে, আমরা পালন করব। তখন আপনি বলবেন ইলেকশনটা হোক, কিন্তু এটা অনির্দিষ্টকালের জন্য না। নিঃসন্দেহে আমরা আলোচনায় ফিরবো। ইসকন প্রসঙ্গে একটি প্রশ্ন থাকবেন রিফাত চৌধুরী। উনি যেহেতু বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে ইসকন নিষিদ্ধের বিষয়ে মৃদু আপত্তি করা হয়েছে, বলা হয়েছে তারা আসলে কি করছে তদন্ত করে দেখা হোক, বা কি ধরনের কার্যক্রম চালাচ্ছে, সেই উত্তরটি নেব একটা ছোট বিরতি পর। দর্শক, একটা ছোট বিরতি।
আবার আমন্ত্রণ 21 রাতে নীলুফা চৌধুরী, যে প্রশ্নটি আপনার কাছে ছিল, ইসকন বিষয়ে বিএনপির অবস্থান, বিএনপি মোটামুটি জানিয়েছে যে নিষিদ্ধের পক্ষে তারা কিছু নয়, কখনো নয়, বা আওয়ামী লীগের বিরুদ্ধেও তারা নিষেধাজ্ঞা চায়নি। দেখেন, ইসকনের যে কাজটা, এটা অনেকগুলো রাষ্ট্রেই এই কাজটা করে। এটা একটা ধর্মীয় সংগঠন, তারা সামাজিক সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন বলে। ধর্মের কোনো সামাজিক সাংস্কৃতিক সংগঠন থাকে না, থাকার কথাও না। আমি যেমন ধরেন একজন হিন্দু সনাতনী সঞ্জিত কুমার দে, সে লিখেছে তার ফেসবুকের পাতায় স্ট্যাটাসে, আমি সনাতন ধর্মাবলম্বী, আমার কোনো ধর্মীয় সংগঠনে বিশ্বাস নেই। অধিকাংশ হিন্দু নেতার সব কিছু ভারতে, আর তারা ভারতের মদদে বাংলাদেশের সাধারণ হিন্দুদের নিজ স্বার্থে ব্যবহার করে। এটা কিন্তু আমাদের কথা না। একজন সনাতনী, সে কিন্তু ধর্মকে খুব মান্য করে, কিন্তু ধর্মীয় সংগঠন না, বিশ্বাস করে না। ইসকন বলেন আর যেই বলেন, আরো যারা অন্য ধর্মের দল বলেন, এগুলা কিন্তু এক ধরনের সাম্প্রদায়িকতা। এটা যত দিন থাকবে, মাঝখানে দেখেন না ইসকনের থেকে ঘোষণা আসছে এরকম, ইসকনের নেতা বলছেন যে গরুর গোশত খাওয়া নিয়ে তাদের একটা আপত্তিজনক কথা, বাংলাদেশের মতো যেখানে 90% মুসলিম থাকে। এবং দেখেন ভারত যে এত বড় হিন্দু এলাকা, তারপরেও কিন্তু ভারত পৃথিবীতে দ্বিতীয়, আপনার গরুর গোশত রপ্তানিতে দ্বিতীয়, আবার গরুর গোশত খাওয়ার ক্ষেত্রে তারা সীমাবদ্ধতা রাখে। এর মধ্যেও কিন্তু দেখেন এই যে অ্যারেস্ট হয়েছে যে ইসকন নেতাটা চিন্ময়, সে তো বহিষ্কৃত, 1 নাম্বার, তার সংগঠন থেকে বহিষ্কৃত। 2 নাম্বার, সে যেটা করেছে রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে। একজন রাষ্ট্রদ্রোহী ওপেন, এই দেশের আইন অনুযায়ী কোনো মুসলিম যদি এই কাজটা করতো, অবশ্যই সে একই অবস্থা তার হতো, অ্যারেস্ট হতো। তো সেইখানে আমি গতকালকে দেখলাম যে পুলিশের মাইক দিয়ে সে কিন্তু কভার ভ্যানে, ওই যে আসামিদের যেখানে তোলা হয়, সেখানে পুলিশের যে হ্যান্ড মাইক আছে, হ্যান্ড মাইকে সে সবাইকে একত্রিত হয়ে আন্দোলন করতে বলছে। এই যে এই সহযোগিতা, এই সুযোগটা কারা দিচ্ছে আমাদের জানতে হবে। এবং এই যে এইটাকে কেন্দ্র করে, যে চিন্ময়কে কেন্দ্র করে, একটা বহিষ্কৃত ইসকনের নেতাকে কেন্দ্র করে বাংলাদেশে একটা খুন হয়ে গেল, একটা মুসলিম খুন হয়ে গেল, যে মুসলিমটার ওইখানে লাখো মানুষের জানাজায় লোক হলো। দেখেন বাংলাদেশে কত ভালো। আমি প্রথমেই যেটা দিয়ে শুরু করেছিলাম, আজকে যদি ভারতেই যদি একটা মুসলিম যদি এই কাজটা করত, এবং যদি মুসলিম হিন্দুকে কাউকে মেরে ফেলতো, তাহলে আজকে কি হতো, কতটা রায়ট হতো। আমরা কিন্তু মোদির এলাকায় 2002-এ দেখেছিলাম, গুজরাটে যেটা হয়েছিল সেটা কিন্তু পৃথিবীবাসী দেখেছিল। তো এই জায়গাতে আমি তো স্যালুট করি চিটাগাংয়ের ওই মানুষগুলোতে জানা যাচ্ছিল, এবং সেই সাথে সারা দেশে কেউ কোনো উচ্চবাচ্য করে নাই। মনে হয়েছে একটা ছেলে নামাজ পড়ে বের হয়ে যে মারা গেল খুব খেয়ে, এবং সে নিজে বুঝার আগে মারা গেল, সেই ছেলেটা মনে হচ্ছে ওই দোষী। আমরা কিন্তু কোনো কথা এখানে বলছি না। এই যে আমার একটা ভাই চলে গেল, আমি কথা বলতে পারছি না, কথা বললে আবার এটা নিয়ে অন্যরকম ভাবে রং তুলি দেওয়া হবে। আমার যে কথা বলতে ইচ্ছা করছে না তা কিন্তু না, এই অন্য রং তুলি যাতে না দেওয়া হয়, এই জন্যই তো আমি চুপ করে আছি। আমি বৃহৎ স্বার্থ দেখে আমি চুপ করে আছি। এই যে গেল দুর্গাপূজাটা, মুসলিম এই বাংলাদেশের মানুষের ঘুম হারাম হয়ে গেছে, প্রত্যেকেই পালা করে আপনার পাহারা দিয়েছে তাদের মণ্ডপগুলো। এই যে এর মধ্যে কেউ যদি তা না দিত, আগে তো পাহারা দেওয়ার দরকার পড়ে নাই, কিন্তু ছিল, এর মধ্যে যদি কেউ যদি একটা অকারেন্স করতো, পাশের দেশ কিন্তু আমাদের ওইভাবেই বলতো। আজকে দেখেন ওদের পত্রিকাগুলো দেখেন, গত 3 দিন যাবত যা লিখছে, ওরা যেভাবে কথা বলছে, ওরা যেভাবে আন্দোলন করছে। ইসকনের একজন বহিষ্কৃত নেতা, এবং সে দেশদ্রোহীর অপরাধী। এখানে কিন্তু ধর্ম কোনো কাজে আসে নাই। ইসকন হিসেবে তাকে অ্যারেস্ট করা হয় নাই, হিন্দু হিসেবে তাকে অ্যারেস্ট করা হয় নাই। তার পতাকা অবশ্যই জাতীয় পতাকার ঊর্ধ্বে। কোনো ধর্মই একটা রাষ্ট্রের রাষ্ট্রীয় পতাকার উপরে, ইসলামও বলে যায় নাই যে তার উপরে তুমি খবরদারি করো, তুমি যেটা মন থেকে পালন করো সেটা করো। তো এই যে এই ঘটনাগুলো একখানে করলেই বোঝা যাবে যে আপনার ইসকন যদি বহিষ্কার করে থাকে, তাহলে ইসকন চুপ থাকারই কথা। তাহলে কেন পাশের দেশের ইসকনরা এরকম করছে? ইসকন এটা যদি তাদের গেম প্ল্যান হয়, তাহলে এটা আজকে প্রকাশিত না হলেও 2 দিন পরে প্রকাশিত হবে। এটা অত্যন্ত দুঃখজনক যদি এই ধরনের এই অপবাদ দিয়ে যে কোনো ভাবে একটা রায়ট লাগানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশকে। সেই জন্য বিএনপি অনেক ঠান্ডা মাথায় এটা অবজার্ভ করছে, অবজার্ভ করে কথা বলছে। একইভাবে ইসকন প্রসঙ্গ যখন তুললাম, ইফতেখার আহমেদ, আপনার কাছে প্রশ্ন যে গণমাধ্যমের উপরেও আমরা এক পক্ষের জায়গা থেকে
আক্রমণ দেখতে পাচ্ছি। গণমাধ্যম নিয়ে নানা ধরনের প্রশ্ন থাকতেই পারে, কারো পছন্দ অপছন্দ এগুলো থাকবেই, কিন্তু সেইগুলোকে যখন মব আকারে তার উপর আক্রমণ করা হবে, সেটা ইসকনকে যেমন আমরা বলছি হিন্দু সাম্প্রদায়িকতা সৃষ্টির একটি পায়তারা, তো এটিও তো এক ধরনের মব ক্রিয়েট করে আর এক জঙ্গিবাদ বা আমরা মুসলিম জঙ্গিবাদ বলতে পারি কিনা? আপনি খুব রাইটলি বিষয়টা উল্লেখ করেছেন। আমার যদি আপনাকে পছন্দ না হয় কথা বলতে, মিশতে পছন্দ না হয়, আপনি পাশের বাড়িতে থাকেন, যতই থাকেন, আমি কিন্তু আপনার সাথে কথা বলবো না, সম্পর্ক রাখবো না। আমি যদি সেরকম মানুষ হই, এটাকে ভদ্রতা বলবে। আর আমি যদি আরেক ধরনের মানুষ হই, তাহলে গুন্ডা নিয়ে এসে আপনাকে উচ্ছেদ করার চেষ্টা করব। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি নিষিদ্ধ করার কথা কেন বলছেন? কেউ কি জানে না যে কে কি করছে? আজকে আপনি 5 বছর আগে কি করেছেন মঞ্জুর পান্না সাহেব, আপনার পোস্ট দিয়ে এখানে বলে দেওয়া যায়, আমার কথা বলে দেওয়া যায়, সবার কথা বলে দেওয়া যায়। ইভেন আপনি কার সাথে মেশেন, চলেন, এই বিষয়গুলো কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়া হওয়ার কারণে একটা বিকল্প মিডিয়া দাঁড়িয়ে গেছে। গত সরকারের আমল যেটা হয়েছিল, আজকে যে কথাগুলো আপনি আমাকে বলার জন্য ডেকেছেন, মনিয়াপাকে ডেকেছেন, আপনি বলার চেষ্টা করছেন, বলছেন, আপনি কিন্তু একটা পর্যায়ে বলতে পারেন নাই। আপনাকেও ডাকিনি, অনেককেই ডাকিনি, আমাদেরকে তো প্রশ্নই আসে না। আমার কথা হচ্ছে, নিষিদ্ধ করার চেয়ে তাকে আরো বেশি বেশি তার বিরুদ্ধে যুক্তি দিয়ে কথা বলো। যত যুক্তি দিয়ে কথা বলবেন, আপনার টিভি প্রচার করবে না, কোনো যায় আসে না। আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যে যুক্তি দিয়ে কথা বলতে পারেন, মানুষ কিন্তু এখন করবে। এর ফাঁকে বলে নি, যে প্রশ্নটা প্রথমে আপনি বললেন এবং আমার সহ-আলোচক বললেন, চট্টলাবাসীকে আমি স্যালুট জানাই। হতে তো পারতো, যে পরিমাণ মানুষ জানাজায় এসেছিল, রাইট, তারা তো করতেই পারতো একটা। ওইখান থেকে 2টা মানুষ ঢিল ছুড়লে তো দাঙ্গাটা হয়ে যায়। আপনি দেখেন, যেই মাদ্রাসার ছেলেটি, যে মাদ্রাসার হুজুর ওই পূজা মণ্ডপ পাহারা দিল, সেই সনাতন ধর্মের লোকরা কিন্তু ওই ইসকনের পিছনে যায়নি। আমি মনে করি আমার অনেক বন্ধু কিন্তু এটা প্রচন্ড বিরোধিতা করেছে। আপনি গতকালকের বিভিন্ন মিডিয়ার খবরে নিশ্চয়ই দেখেছেন, রংপুরের রীতিমতন সনাতন ধর্মের মানুষ, পূজা উদযাপন কমিটি, তারা কিন্তু এটার মিটিংয়ে প্রচন্ড বিরোধিতা করেছেন। আমার বন্ধুরা বলেছে যে এটা বাংলাদেশের সংখ্যালঘু বলতে যারা তোরা মিন করিস, আমি বলছি বাংলাদেশে কোনো সংখ্যালঘু নাই, মানুষ। আমি সংখ্যালঘু শব্দটা পৃথিবী থেকে উঠিয়ে দেওয়ার পক্ষে, ডিকশনারিতে না থাকার পক্ষে, এবং 71 সালের যুদ্ধের পরে এটা থাকার কথা না। আমি আপনার সঙ্গে একমত, নিঃসন্দেহে একমত। কিন্তু এই সাম্প্রদায়িকতার, সংখ্যালঘু কথাটা রাজনীতির স্বার্থে জিয়ে রাখা এবং সাম্প্রদায়িক দাঙ্গা করা, এটা রাজনীতির সবচেয়ে বড় অংশ। আজকে যদি কোনো কারণে চট্টগ্রামে সামান্য কিছু হতো, লাভটা কার হতো? এই দেশকে যারা অন্ধকারের দিকে আবার ঠেলে দিতে চায়, তাদের লাভ হতো। সেটা প্রতিবেশী দেশ হতে পারে, সেটা বাইরের আরো কোনো দেশ হতে পারে, আর বিগত সরকার যারা ছিল তারা এটা আরো উল্লসিত হতে পারে। তাদের বিভিন্ন রিয়াকশন দেখছি, ওরা তার হঠাৎ করে হারিয়ে যাওয়ার দল নেই, একটা পার্সেন্টেজ পাইতো। অতএব আমি কাল থেকে যতজনের সাথে কথা হচ্ছে তাদেরকে বলছি যে চট্টগ্রামের লোককে একটু তোমরা থ্যাঙ্কস জানাও, যে কিছু হয়নি, কিছু করে। আসলে আমরা অনেক বড় একটা বিপর্যয় থেকে এই মানুষগুলো আমাদের বাঁচিয়েছে, কল্পনা করতে পারবেন না। এবং আজকে শুক্রবার আমি খুব টেনশনে ছিলাম, পরিষ্কার বলতেছি, কারণ শুক্রবার একটা জিহাদি জুমা নামাজ পড়ে একটা মানুষ আবেগ কাজ করে। হ্যাঁ হ্যাঁ, এখানেও কিন্তু দলগুলো সেইভাবে কোন রকম সমাবেশ করবে, বিক্ষোভ করবে, তারা বক্তৃতা দিবে, তারা কথা বলবে, সামাজিক যোগাযোগ লিখবে, পত্রিকায় লিখবে। পত্রিকার ব্যাপারে যে কথাগুলো হচ্ছে, আপনি ইচ্ছা নেই আপনি পড়বেন না পত্রিকা। আপনি তো আজকাল আপনার হাতে তো রিমোটটা আছে, সেই রিমোটটা তো আপনি অ্যান্ড্রয়েড ফোন হতে পারে, আপনার রিমোট কন্ট্রোল, আপনি দেখবেন না সে টিভি। কিন্তু এটাও তো সত্য কথা। আমি একটা মানে প্রিয় হোক অপ্রিয় হোক চরম বাস্তবতা থেকে একটি প্রশ্ন করি, কোনো কোনো গণমাধ্যম, আপনি ইচ্ছা করে নাম বলতে পারেন, আমি নাম বলতে পারি, যারা প্রথম সারির নয়, দ্বিতীয় সারির বা তৃতীয় সারির গণমাধ্যম, তারা কিন্তু এই ইসকনের যে কার্যক্রম খুব ভালো ট্রিটমেন্ট দিচ্ছিল, বড় ফলাও করে প্রচার করছিল। এটাও তো সাম্প্রদায়িক উস্কানি। আমি বলছি না তাদের উপর আক্রমণ করতে হবে, কেন সরকার তাদের বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেটিভ জায়গা থেকে কোনো অ্যাকশন নিচ্ছে না? এখানে সংবাদপত্রের কণ্ঠরোধের প্রশ্নটা চলে আসবে যদি আপনি করেন। আপনি
আপনি যে সংযুক্ত হন তাহলে আমি বলছি তদন্ত সাপেক্ষে তদন্ত সাপেক্ষে তাদের পত্রিকার রিপোর্টের ব্যাপারে আপনি কথা বলেন, প্রেস কাউন্সিল আপনি কথা বলেন। জি, সরকার প্রেস কাউন্সিল থেকে বলুক, সরকারের যে প্রেস মিনিস্ট্রি আছে এখান থেকে কথা বলুক, তথ্য মন্ত্রণালয়ে কথা বলুক, কিন্তু ঝট করে কাউকে বেআইনি ঘোষণা করাটা না কিন্তু নিশ্চয়ই আমি সেটা বলছি না, এটা কোনোভাবেই সরকার এটা সম্ভব করছে কিনা আমরা জানি না। মানে আমি অন্তত আমার জায়গা থেকে একজন সংবাদকর্মী হিসেবে দাবি জানাতে চাই, যাদের বিরুদ্ধে অভিযুক্ত উঠেছে উস্কানি দেওয়ার ক্ষেত্রে আমি সেটি- পড়েছি সেই নিউজগুলো, আমিও সেই নিউজগুলো পড়েছি। জি আমার কাছে খুব অবাক লাগছে যে তারা কি দৃষ্টির বাইরে। আপনি ওই কথা বলছেন, আজকে রয়টার্স কি মিসলিড করেছে, ইন্ডিয়া টাইমসের মতন বড় পত্রিকা, ওরা তো রাস্তার পত্রিকা না। নিশ্চয় না, রয়টার তো পাড়ার গলিতে কোনো অনলাইন নিউজ পোর্টাল না, আন্ডারগ্রাউন্ড পত্রিকা না। তারা এই ভুলটা করলো কেন? ভুল করে না, ইচ্ছা করে করে। আমি বিশ্বব্যাপী রয়টারকে মনে করি যে অথেন্টিক, এইখানে যা কিছু বেরোবে কম্পারেটিভলি অনেক বেশি এটা। অথেন্টিক। হ্যাঁ, দেখেন আপনি যখন পত্রিকাটা রিপোর্ট ছাপা হয়, তার যদি ভুল বেরোয়, খুব প্রচন্ড সমালোচনা হলো, আপনি ভ্রম সংশোধন লেখেন, কোথায় লেখেন? তারপরের দিন এমন একটি জায়গায় যে জায়গাটা সহজে মানুষকে পড়ে না। সেই অতএব রয়টার্স যে কথাটা লিখে ফেললো সেটা কিন্তু লিখেই ফেললো সে, ওটাই কিন্তু প্রথম ইমপ্রেশন। আপনি লোকটি খুব খারাপ, পরে বললেন না উনি অতটা খারাপ না, একটু খারাপ। তার মানে কি আপনি কিন্তু খারাপ হিসেবে এস্টাবলিশ হয়ে গেলেন, ভ্রম সংশোধন কিন্তু কেউ পড়লো না। এই যে ন্যারেটিভ গুলো তৈরি হয়েছে আমাদের সোসাইটিতে, এই বিষয়গুলো কিন্তু ভাবতে হবে। আমরা অভ্যুত্থানের পরে সব মনে করি মানুষের চিন্তার জায়গাটা বিকশিত হোক, নতুন কিছু ভাবতে থাকুক, চিন্তার একটা যুক্ত একটা মানুষ তৈরি হোক দেশে। নীলুফার চৌধুরী মনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, আমরা খবরটা পেয়েছি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে আপনাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন এই ডাক দেওয়ার মধ্য দিয়েই কি দায়িত্ব সব শেষ হয়ে যাবে, নাকি ন্যাশনাল কনসেনসাস তৈরি করার জন্য একটা উদ্যোগী ভূমিকা থাকবে বিএনপির? দেখেন, অবশ্যই বিএনপির উদ্যোগী ভূমিকা থাকবে। বিএনপি তো ডাক দিয়েছেন, এখন সরকারের কিন্তু আবার করণীয়, আবার বাকি অন্যান্য করণীয় দলও কিন্তু সমর্থন সরকারের। জানিয়েছে, কিন্তু এর মধ্যে হ্যাঁ, কিন্তু সরকারের তো ডাকতে হবে। বিএনপি একাই তো জাতীয় ঐক্যটা গঠন করতে পারবে না, তাহলে তো আর ওইটা বিএনপির ওগুলো হবে কি বলে জোট হয়ে যাবে। যখন সরকার সেটাকে ম্যান্ডেট দিবে এবং সরকার নিজে বসবে, সরকারের যখন একটা অংশ হিসেবে কাজ করবে, তখন ওটা জাতীয় ঐক্য হবে। সরকার তাদের নিয়ে কি করবে, বিএনপি যেটুকু করার, এবং বিএনপি বলেছে অন্য সব দল কিন্তু বিএনপির সাথে সায় দিয়েছে। তো এখানে সায় দেওয়ার পরে জামাতের মতো, জামাত তো একটু অন্যরকম রাজনীতি করে আপনারা জানেনই, তাদেরও কোনো সমস্যা নাই। আর বাকিরা বামরা তো এখন অনেকটাই সহনশীল, আগের মতো ওইভাবে বামরা কি কখনো অসহনশীল ছিল? একটা সময় ছিল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আচ্ছা, একটা সময় ছিল যখন বামরা দিন শেষে অন্য বাংলাদেশের অন্য দলগুলোর চেয়ে আওয়ামী লীগকে বেশি আচ্ছা রাইট না ওই জায়গায় আমি নামতেই বলতে পারি পার্টি। হ্যাঁ, এখন কিন্তু মানে ওই জায়গাটাই না, বামরা কিন্তু এখন একটা জায়গায় যেখানে সব বামরা আবার একসাথে করা হয়ে যায়, আমি ম্যাক্সিমাম নিয়েই, সংখ্যাগরিষ্ঠতা নিয়েই এক্সাম্পল হয়, আমি ওইটা বলেছি, দুই একটা বাদ দিয়ে। তো এখন বিএনপির মতো চেষ্টা করছে, সরকারের আমরা দেখি যে সরকার কি বলে, দুই একদিন যাক। সরকার তো এখন ওরকম কোনো কিছু স্পিচ দেন নাই, স্পিচ দিলে আমরা বুঝতে পারবো সরকার যদি এটা মেনে নেয়, সরকারের জন্য, দেশের জন্য মঙ্গল। সরকার যদি এটা মেনে না নেয়, একটা জিনিস যখন মানুষ বাইপাস কখন করে, যখন ঠিক আর্টিলারিগুলো কাজ করে না, তখন অন্য দিক দিয়ে ভ্যানটাকে নিয়ে তারপরে কিন্তু এটার অপারেশন করা হয়। আমি অত বুঝি না, কিন্তু তারপরেও মনে হয় দেশটাও কিন্তু এরকমই। যখন সুজায় কোনো সমস্যা থাকবে অনেকগুলো, তখন কিন্তু আকায় বাকায় নিয়ে আমার ভালোর দিকে নিতে হবে। আমরা সেই প্রাণীটাকে বাঁচিয়ে রাখতে চাই, ঠিক প্রাণীটার মতো আমরা দেশটাকে ভালো রাখতে চাই, বাঁচিয়ে রাখতে চাই। দেশটা ভালো থাকলে কিন্তু দেশের প্রাণীগুলো ভালো থাকবে, মানুষগুলো ভালো থাকবে। সেই হিসেবে সরকারের অনেক কাজ আছে। যদি সরকার এটা না করে, তাহলে সামনের দিনে সরকারের জন্য আমরা ভালো কিছু দেখছি না। কারণ আমরা চাই ডক্টর ইউনূস সাহেব সারা বিশ্বে জনপ্রিয় একজন প্রথম সারির ব্যবসায়ী বলেন, প্রথম সারির উদ্যোক্তা বলেন, যেটাই বলেন, উনি পুরস্কারপ্রাপ্ত, আন্তর্জাতিক মানসম্পন্ন পুরস্কারপ্রাপ্ত। তো সেই আন্তর্জাতিক মানসম্পন্ন অনেকেই কিন্তু আমরা দেখেছি পুরস্কারপ্রাপ্ত, পরে দেখেছি তাদের কিন্তু অবস্থান। অং সান সুকির কথাই যদি আমি বলি, সেখান থেকে যদি আমি বলবো, সবই নয়, বাংলাদেশের
চিফ অ্যাডভাইজারকে যে আপনার অনেক চিন্তা করার হয়তো সময় নেই, আপনি অনেক ব্যস্ত মানুষ, কিন্তু একবার ঘুমানোর আগে চোখটা বন্ধ করে অং সান সুকিকে দেখে চিন্তা করেন। ওনারাও কিন্তু এই উপমহাদেশেই ওনাদের অবস্থান। সো যারা এই পুরস্কার দিয়েছে তাদের কিচ্ছু আসে যায় না আমাদের মতো বাংলাদেশের কি হলো না হলো তা দিয়ে। সো আমাদের দেশটাকে আমাদেরকেই সুন্দর চকচকে বানাতে হবে, কেউ এসে বানিয়ে দিয়ে যাবে না, কেউ ভাঙবে মচকাবে। আজকে আমরা যদি আফগানিস্তানের দিকে তাকাই, আজকে যদি আমরা পাকিস্তানের দিকে তাকাই, আজকে যদি আমরা আরও যে এই টাইপের শ্রীলঙ্কার দিকে তাকাই, আমরা কি দেখতে পাই? আমরা একদম লন্ডভন্ড হয়ে যাওয়ার মতো অবস্থা। এর মধ্যে শ্রীলঙ্কাটা একটু ভালো ছিল, কিন্তু ভেতরের রাজনীতি একদম চরম সর্বনাশা। আর আফগানিস্তানে যে যুদ্ধ হয়েছে, পাকিস্তানে যে যুদ্ধ হয়েছে, যারা করেছে তাদের প্রয়োজনই করেছে, একটা সময় তারা বন্ধু হয়ে এসেছিল। তো বন্ধুর জন্য কতটুকু দেওয়া যায়? আমার সন্তানের মুখের খাদ্য আমি আরেকজনকে দিব, যেটা পতিত সরকার করেছিল, পাশের দেশকে দিয়েছিল, তো দিব, আমার সন্তান না খেয়ে থাকবে, তাতে লাভটা কি হলো? দিন শেষে আমার অপুষ্ট সন্তানরা এই দেশ চালাবে। যে সন্তানটা অপুষ্ট থাকবে সে দেশের জন্য কোনো মঙ্গল চিন্তা করতে পারবে না, মঙ্গল বয়ে আনতে পারবে না। সে হয়তো অটিস্টিক ভাবে দেশ চালাবে। অটিস্টিকদের কিন্তু বিশেষ কোনো জায়গায় গুণ থাকে, কিন্তু বাকি সব জায়গাগুলো কিন্তু কোনো কিছু তারা বুঝে না, এবং যারা না বুঝে তারা যে কোনো কাজ করতে পারে। তো এই জায়গা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটা বিরাট সুযোগ, যদি জাতীয় ঐক্যটার কথা চিন্তা করে। এই বিএনপি কিন্তু আপনার পতিত সরকারকেও, আপনার মনে পড়ে রোহিঙ্গারা যখন আসছে দেশে, যখন সমস্যা হয়েছে, যখন বিডিআরের ঘটনা ঘটেছে, বিএনপি বারবার করে বলেছে যে জাতীয় ঐক্য করা হোক, আমরা অংশগ্রহণ করতে চাই। তখন ওই সরকার কিন্তু অনেক জঘন্য ভাষায় কথা বলতো। ওনারা মনে করতো যে ওনারাই হচ্ছে মুক্তিযোদ্ধা, সব রাজাকার। তো ওনারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে তখন যে কথাগুলো বলতো, তখন যদি জাতীয় ঐক্য হতো, আজকে হয়তো বাংলাদেশের এতটা অধপতিত রূপ দেখতে হতো না। ঠিক একই অবস্থায় ডক্টর ইউনূসের আজকে যদি উনি জাতীয় সরকারের জাতীয় ঐক্যের কথা চিন্তা করে, তাহলে কিন্তু অনেকগুলো সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারবো। আমরা প্রায় শেষ পর্যায়ে। ইফতেখার আহমদ বাবু, আপনি আশাবাদিতার কথা তো আমরা সবসময় বলি, আশা নিয়েই আসতে হয়, কিন্তু সত্যি সত্যি যদি জানতে হয় যে আরো কোনো বিশাল ষড়যন্ত্রের জন্য বাংলাদেশ অপেক্ষা করছে কিনা, আপনি কতটুকু বাস্তবে দেখছেন? শুনেন, কথা খুব পরিষ্কার। আপনার সামনে থেকে আপনি খেতে চাচ্ছেন, খেয়েছেন কিছু, সেই কেকটা কিংবা মিষ্টিটা যদি সরাই নেওয়া হয় হঠাৎ করে, আপনার দুঃখবোধ শুধু হবে না, আপনি তাকে চেষ্টা করবেন তাকে ধরে কেড়ে নেওয়া কিংবা তাকে যথাযোগ্য শাস্তি দেওয়া। এটা পিতা মাতার ক্ষেত্রে শুধু না, সব ক্ষেত্রেই, এটা সামাজিক সব ক্ষেত্রেই। এখন যারা চলে গেছে তারা ষড়যন্ত্র করবে, আপনার কাজটা কি? তার চেয়ে ভালো কিছু করা, সে যেগুলো করে গেছে তার চেয়ে ভালো কিছু করা। আপনি যদি সে কাজটা করতে না পারেন, তখন তো ওই যে একসময় হতাশার কথা আছে না, যে পাকিস্তান আমলে সবাই বলতো ব্রিটিশরাই ভালো ছিল, আবার বাংলাদেশ হলো না পাকিস্তানে ভালো ছিল। তা আপনি তো কালকে বলবেন যে না আওয়ামী লীগ ভালো ছিল। বলবে কি, মানুষ তো এই কম্পারিজন শুরু করে দিয়েছে। যদি আমাদের জন্য দুর্ভাগ্যজনক এই যে কম্পারিজনটা, এই কম্পারিজনের জায়গাটা যদি আপনি তৈরি করে দেন, আপনার দ্রব্যমূল্যের ব্যাপারে, খাদ্যদ্রব্যের সিন্ডিকেট ভাঙতে 5 থেকে 6 জন সারা দেশের খাদ্যদ্রব্য আমদানির মূল মাথা আপনি চেনেন না? তাদের মধ্যে জাতীয় পার্টি আছে, তাদের মধ্যে বিএনপি থাকতে পারে, তাদের মধ্যে জামাত থাকতে পারে, যে পার্টি থাকতে পারে, বরং তাদের উপদেষ্টা বানাচ্ছে। আপনি তাদেরকে যদি কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনার প্রশাসন চলছে না। আজকে কারণ বাজারে যা জিনিস কিনছেন আপনার মহলাতে, তার জিনিসের দাম যথেষ্ট বেশি। আপনি কৃষক তো আমার ন্যায্য মূল্য পাচ্ছে না। আপনি কৃষি পণ্য কিভাবে বিপণন করবেন? আপনি সে ফড়িয়ার উপর নির্ভর করতেছেন। আপনি সেই ফড়িয়ার এসে ইচ্ছামতো দাম নির্ধারণ করছে, আপনি কিনছেন। দ্যাট মিনস আপনি তো কোনো সিস্টেমটা চেঞ্জের জায়গাটাই আপনি হাত দিতে পারলেন না। আপনি যদি হাত দিতে না পারেন, আমার ইনকামের সাথে যদি আমার খাওয়ার ব্যবস্থা না হয়, প্রতিনিয়ত যদি আমাকে ধার করতে হয়, প্রতিনিয়ত যদি আমাকে সংকটে থাকতে হয়, বাড়ি ভাড়া দিতে হয়, সব কিছু দাম দিতে হয়, আমার কাছে সংস্কার বলেন, ডক্টর ইউনূস বলেন, উনি তো বলেছেন আন সান সুকির কথা, মনি আপা। আন সান সুকির চেয়ে যদি খারাপ হয়, এটাকে আমি চাইবো? কোনোভাবেই চাইবো না। কারণ এই গভর্নমেন্টটা আমাদের আন্দোলনের ফসল। আর আপনি একটা কথা বলে গেছেন, ওটা একটু জন্য পাশ করে গেছি।
সাংস্কৃতিক অঙ্গনে বলতে কষ্ট হয়, লজ্জা লাগে, অধিকাংশ মানুষই কিন্তু বিগত সরকারের কোনো না কোনো সুবিধার মধ্যে তা তো বটেই। এবং এর বৃহৎ অংশ এবং এখনো সেই ধারা অব্যাহত আছে কিনা আমি একটা এক্সাম্পল দিয়ে জিজ্ঞেস জানতে চেয়েছি। এখানে অবশ্যই আছে, সংখ্যায় বেশি। তার বাইরে আমরা প্রতিবাদী সংস্কৃতি জোট, পরবর্তী সময়ে গণতান্ত্রিক সংস্কৃতি ঐক্য বলে যে বিষয়টা রেডি করে আমরা ক্রমাগত কথাটা বলার চেষ্টা করছি। সংস্কৃতির জায়গাটা যদি স্বরূপ উন্মোচন করে আমরা ধরতে না পারি, এই জায়গা থেকে যদি প্রতিবাদ না হয়, একটা জাতি গড়ে উঠবে না। সাংস্কৃতিক কর্মীরা এদেশে 21শে ফেব্রুয়ারির স্রষ্টা। সাংস্কৃতিক কর্মীরা এদেশে কাকমারি সম্মেলন কিন্তু কোনো রাজনৈতিক সম্মেলন হয়নি, সাংস্কৃতিক সম্মেলন। সাংস্কৃতিক কর্মীরা প্রথমে কথা বলে বলেই গণ অভ্যুত্থান 69 হয়। সাংস্কৃতিক কর্মীরা প্রথম বেরোই বলে 71 সালে স্বাধীনতা যুদ্ধ হয়। সাংস্কৃতিক কর্মীরা সেই ভূমিকাটা পতিত সরকারের সময় সেভাবে পালন করতে পারেনি। কিছু লোক আমরা করেছি, আমরা ব্রেক করেছি, কেবলই চেষ্টা করেছি। সবকে কিছু করতে পেরেছি? অসম্ভব, পারা যায় না। তবু চেষ্টা করছি। এই চেষ্টা করার জায়গাটা থেকে একটা ইতিবাচক ধারা আমরা তৈরি করার চেষ্টা করছি। এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা। অনেক ধন্যবাদ ইফতেখার আহমেদ, ধন্যবাদ রিফাত চৌধুরী মনি। দর্শক শেষ করছি, ভালো থাকুন, শুভরাত্রি।